প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নিশা পর্ব সংখ্যা 37। নিজাম শিকদার বাড়ির সামনে কখন থেকে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে সুফি খাতুন। নিজাম শিকদার দরজার আড়ালে দাঁড়িয়ে চুপি চুপি লক্ষ্য করছে তা এই ভদ্রমহিলা এখানে এসে এরকম চোরের মতো হাবভাব করছে কেন। তার কারণ খুঁজে পেল না তিনি। আকস্মিক পর্দা চেপে ধরা হাত কেঁপে ওঠে। উনি আবার না সেদিকার মতো গোলাপ চুরি করতে এসেছেন। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। গত কয়েকদিন যাবৎ ওই বাড়ির মেঝো মেয়ে বিড়ালটা একটু বেশি জ্বালাচ্ছে, উৎকৃষ্ট করে রেখেছে সব কিছু। নিজে নিয়ে আসছে বিড়াল, আবার ছেড়ে দিয়ে আসছে মানুষের বাড়িতে। সেই দিন কখন দেওয়াল থেকে পেটটা সামান্য ফোলা মনে হলো, হয়তো বাচ্চা টাচ্চা হবে। ওগুলো নিয়ে যদি তার বাসায় আস্তানা গাড়ে তখন এসব সাফসাফা করবে কে? হাতে লাঠি শক্ত করে চেপে ধরে পা বাড়ালেন ভদ্রমহিলাকে একটি উচিত শিক্ষা দেওয়ার জন্য। সদর দরজা খুলে চিৎকার করে নিজের প্রভাব বিস্তার করতে বললেন, কি চাই? সুফি খাতুন কপালে ভাঁজ ফেলে তাকালেন। এক হাত শাড়ির আঁচলে টেনে ঢাকা, নিজেকে এক ভুরু উঁচিয়ে শুধালেন, জেনে কিছু জানেন না তো আর জানতে হবেও না নাকি এইভাবেই? পরবর্তী কথা আর পূরণ করলো না। ইশারা দিয়ে বুঝিয়ে ফেলালেন, ফাউলের মতো হাসাহাসি করছেন। নিজাম শিকদার ঢোক গিলে এত বড় অপমান হজম করে নিলেন। নির্লিপ্ত ভঙ্গিতে দুহাত আড়াআড়ি বেঁধে শুধালেন, কেন এসেছেন? সুফি খাতুন উপহাস করে বলে উঠলেন, আপনার নাতনিকে পুলিশ ধরে নিয়ে গেছে। নিজাম শিকদার হেসে উড়িয়ে দিলেন সুফি খাতুনের কথা। মুখ দিয়ে হা করে কিছু শব্দ বের করলেন। বলে উঠলেন, আমার নাতনি নাসিরের বাড়িতে। এটাই ভাবতে থাকুন, গতকাল রাত ধরেই নিয়ে গেছে। হ্যাঁ, আপনার কথা আমি বিশ্বাস করব কেন? সুফি খাতুন নিজের কথায় দৃঢ়তা বজায় রাখতে বললেন, কেন বিশ্বাস করবেন না আপনি? এমন করে অনেকক্ষণ যাবৎ চলল দুজনের ভেতরের বাকবুকি দ্বন্দ্ব। হঠাৎ সুফি খাতুন চকচক করে থাকা লিপস্টিক পিতল করে শাড়ির আঁচলে হাত ধরে নিজাম শিকদারের দিকে তা কাত করে বলে ওঠেন, চুপচাপ গাড়িতে উঠে বসুন আর আমাকে নিয়ে সিলেট সদর থানায় চুপি চুপি চলুন। নিজাম শিকদারের ভয়ে দুপা পিছিয়ে গেলেন। শঙ্কিত চোখে চেয়ে দুহাত ওপরে তুলে নিয়ে নিজেকে স্যালেন্ডার করালো। ভয়ার্ত কণ্ঠে বললেন, গাড়ি বের করছি, আপনি প্লিজ হাইপার হবেন না। সুফি খাতুন ঠোঁট বাঁকালো। ঈর্ষদ ব্যঙ্গতা নিয়ে ঠোঁট উঁচিয়ে বলল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। পিস্তল মাথার দিকে তাক করে রেখেছে সুফি খাতুন। অগ্রসর হলেই সুফি খাতুন প্রথমে ড্রাইভিং সিটে উঠে বসলো নিজাম শিকদার। সুফি খাতুন হুমকি দিয়ে বলে উঠলেন, আমাকে রেখে যাওয়ার চেষ্টা করলে গাড়ির চাকা একদম শুট করে দিব। তার কথা শেষ হতে এসে ফ্রন্ট সিটে বসলেন। এক হাতে দরজা টেনে লাগিয়ে পাশে তাকাতেই দেখলো নিজাম শিকদার এখনো স্যালেন্ডার হয়ে সোজা হয়ে বসে আছে। সুফি খাতুন চোখ রাঙিয়ে শুধালেন, এখানে বসে থাকবেন সারাদিন নাকি গাড়ি চালাবেন? গাড়ি চালান। হেলাল সাহেব গম্ভীর মুখে নিজের জায়গায় ফিরে গেলেন। তখনও তিনি ভদ্র বাচ্চা নিয়ে বসে থাকা বিনয় সুদর্শন মুখখানা ঠিকঠাক লক্ষ্য করেনি। দূর থেকে চেনা চেনা ঠেকলো, তবুও কিছু একটা খটকা লেগেছে। হয়তো চোখের ভুল, বয়স বাড়ছে, এর জন্যই চোখের কাছে সবকিছু চেনা পরিচিত মনে হয়। চেয়ার টেনে বসতে বসতে কানে আসলো মিনয়ের স্বর। যথেষ্ট শীতল রাখার চেষ্টা করছে নিজেকে, তবুও বলতে বলতে গলা চড়ে যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে সৈয়দ বাড়ির মানুষজনের ওপর বিরক্ত খুবই। খড়খড়ে কণ্ঠে বলে ওঠে, খুবই বেয়াদব এক একটা ছেলে মেয়ে। কোনো কথা বললে বা আদেশ দিলে কানে তোলে না, বিন্দুমাত্র প্রয়োজনও বোধ করে না। হেলাল সাহেব এ শুনে খেকিয়ে উঠলেন। ভুরু যুগল কুচকে ক্ষিপ্ত সুরে বললেন, ওরা কেন তোমার কথা শুনবে? তুমি কে আদেশ দেওয়ার? তুষার হেলাল সাহেবের এসব কথা কান দিল না। নাসির সাহেব নামক ভদ্রলোকের পানে এক নজর চেয়ে আবারও বলে উঠল, এদের আপনাদের বাড়িতে না রেখে পাগলাগারোতে রাখা উচিত। সবগুলোর মাথা নষ্ট, পাগল এক একটা। নাসির সাহেব এক পলক ভাইয়ের দিকে চাইলেন। রেগে ফেটে পড়লেন তিনি। যথাসম্ভব পরিবেশ সামাল দিতেই বলে উঠলেন, আমি বুঝতে পারছি। হেলাল সাহেব বিরাট চটে গেলেন। খ্যাক করে উঠে শুধালেন, তুই কি বুঝতে পারছিস? আমাদের বাড়ির ছেলে মেয়ে পাগল? নাসির সাহেব হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ল। পরপর আবার 3 জোড়া চোখ
তোপে পড়ে তার ভঙ্গিতেই মাথা নাড়ল। হেলাল সাহেব খিচকানো মেজাজটা কর্কশ আওয়াজ ভেসে আসলো। আমার মনে হয় এই পুলিশ অফিসার নিজেই পাগল। ভদ্রলোকের পাগলা গারোতে পাঠানো উচিত, অতীব জরুরি। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর পেছনে মনে হাত ধুয়ে পড়েছে কেন? মিনয় বিস্ময় বিমূঢ় হয়ে নেত্রে দেখল হেলাল সাহেবের দিকে। ঠোঁটটা না ঠেলিয়ে মিনমিনে বেরিয়ে আসলো, এই পাগলের গরু মনে হচ্ছে আপনি। পরপর অবাক চোখে তাকিয়ে কঠিন আকপরায় ঠোঁটের নিকট করে নিয়েই শোধালো, এরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে? কোন দিক দিয়ে? সবগুলো বদমাইশে বাদর। হেলাল সাহেব বললেন, তুমি হবে বদমাইশের বাদর? সামান্যটুকু দুষ্টুমি করার কে বাচ্চাদের হাজতে নিয়ে এসেছো, আর তুমি বলছো তুমি ভালো? নুসরাত যখন নিজের অপমান শুনল, পেছন থেকে হাবিলদারকে ডেকে বলল, এই হাবিলদার। হাবিলদার অর্থ মহৎ প্রাণ হৃদয় নিয়ে হাজির হয়ে বললেন নুসরাতের সামনে। মুখে হাসি নিয়ে বলে উঠল, জি ম্যাডাম। নুসরাত ভাবসাব নিয়ে লোহার শিকল চেপে ধরে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, এই হাবিলদারের বাচ্চা, একটা কাজ করেন, অ্যাম্বুলেন্স থেকে এনে থানার বাহিরে রাখুন। হাবিলদার অবাক কণ্ঠে বলে ওঠে, কেন? নুসরাতের নাকের পাতা ফুলে উঠেছে। উচ্চ শব্দে চিৎকার করে বলল, এখান থেকে বের হয়ে আমি আপনার স্যারকে কুত্তার মতো পিটাবো। হাবিলদারের দুই ঠোঁট বিস্ময় হয়ে গেল। হেলাল সাহেবের এক্সপ্রেশন করলো নুসরাতকে। গর্ব ফুলে ওঠা বুক ধাপিয়ে বলল, একদম ঠিক আছে, আমাদের বাড়ির সিংহ। তুষার বিমুখ চোখে এক পলক ভদ্রলোকের দিকে চেয়ে তাচ্ছিল্য করে হাসলো। নুসরাতের কথা কানে না তোলে হেলাল সাহেবের আগের কথা সুর ধরে উপহাস করে বলল, দুটো দুষ্টুমি করেছে, ওরা গাড়ি ধাক্কা দিয়ে গ্লাস ভেঙেছে, সেটা আগে অন্য লাগিয়ে দিয়েছে, আর এটা কি আপনার বাচ্চাদের ছেলে খেলা মনে হচ্ছে? তো তোমার গাড়িতে লাগিয়েছে নাকি? আগুন লাগলে আমাদের গাড়িতে লাগিয়েছে, তোমার সমস্যা কি? প্রয়োজন হলে আরো দুটো গাড়িতে আগুন লাগাবে। হেলাল সাহেবের থমকানোর চেষ্টা করতেই চার ভাই তিনি সবাইকে চোখ রাঙিয়ে দেখালো। মিনয় আবারও বলল, তাহলে মুরগি চুরির বিষয় কি? কি বলবেন আপনি? হেলাল সাহেব প্রথমে আমতা আমতা করলেন, এরপর আবারও স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন, ওগুলো কি ওরা চুরি করেছে? এনে পেলে পুষে বড় করে আবার তো দিয়ে আসতো। তুষার ইচ্ছে হলো নিজের মাথা দেওয়ালে ঠুকে মরে যেতে। নিষ্প্রিয় ভঙ্গিতে চেয়ে রইল হেলাল সাহেবের দিকে। তার কাছে মনে হলো কথা বলার শক্তি নেই, কেউ সব শুষে নিয়েছে। চোখ দুটো ক্লান্তিতে ঝিমিয়ে আসা কণ্ঠে বলে উঠল, জরিমানাগুলো দিয়ে ওনাদের নিয়ে যান, না হলে আগামীকাল কোর্টে চালান করা হবে। হেলাল সাহেব কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে, আমাদের কি টাকার অভাব যে জরিমানা দিতে পারবো না? শুধু বলুন কত টাকা জরিমানা। তুষার কিছু মিনিট নীরব থেকে বলে উঠল, ৭০,০০০ টাকা। আগে বলে দেই, ল্যাম্পপোস্ট ভেঙে ফেলার জন্য সরকারি ৫০,০০০ টাকা আদায় করা হচ্ছে। হেলাল সাহেব এই মুহূর্তে দ্বিরুক্তি না করে বলে উঠলেন, ক্যাশ নাকি কার্ড? তুষার বলে উঠল, আপনি যা ভালো বুঝেন। হেলাল সাহেব নিজের পকেট হতে মানি ব্যাগ বের করে খুচরা পয়সা সব মিলিয়ে ২০,০০০-এর মতো হলো। নাসির সাহেবের পকেট থেকে দুঃখিত মুখে ১,০০০ টাকার বান্ডিল রাখলেন। গতকালই তিনি ক্যাশ করেছিলেন, আর আজই এদের জন্য সব জলে গেল। খুব কষ্টে সেটা রাখলেন টেবিলের ওপর। তুষার অদ্ভুত চোখে চেয়ে এই পরিবারের মানুষের দিকে। সোহেব আর সৈয়দ সাহেব বাকি টাকা দিয়ে দিলেন। টাকা দেওয়া শেষ হতেই জেলের তালা খুলে দেওয়া হলো। হাবিলদার তা খুলে দিল। পিঁপড়ের মতো একে একে সব বেরিয়ে এসে সারি ধরে লাইনের মতো করে দাঁড়ালো। হেলাল সাহেব উঠে দাঁড়ালেন, কোনো কথা ছাড়া হাঁটা ধরলেন সামনে। তার সাথে পা মিলিয়ে হাঁটছে ইরা মাহান। পেছনে সবাই অগ্রসর হলো। নুসরাত তাদের সাথে না গিয়ে দৌড়ে আসলো মিনয়ের কাছে। মিনয় তুষার ভুরু উঁচিয়ে চাইলো প্যান্টের পকেট থেকে এক প্যাকেট নাপা এক্সট্রা টেবিলের ওপর বাড়িয়ে দিয়ে বলল, নাপা এক্সট্রা খান আর নিচের মাথা ঠান্ডা করেন, সারাক্ষণ ক্যাটক্যাট করতেই থাকেন। নুসরাত তুষারকে চুপচাপ চেয়ে থাকতে দেখে জোর করে তার হাতের মুঠোয় প্যাকেটটা ধরিয়ে দিল। তারপর দ্রুত গতিতে দৌড় দিয়ে চলে গেল। সামনে থেকে হাবিলদারের কথা কানে আসলো। হাবিলদার বলছে, স্যার আপনি হাসছেন? পরপর তুষার সেই গম্ভীর কণ্ঠে আসলো, কোথায় হাসছি? উল্টাপাল্টা কথা না বলে নিজের কাজে যান। সামনে থেকে নুসরাত হাত টেনে ধরলো মোমো। নুসরাতের তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি আয়। সিলেট সদর থানা থেকে বের হতেই চোখে পড়লো দ্রুতগামী এক গাড়ি এসে থামলো সেখানে।
সবাই তীক্ষ্ণ চোখে সেখানে স্থির। গাড়ির দরজা খুলতেই পাগল ওইটে ভঙ্গিতে বেরিয়ে আসলো জাইন। মাথায় অমন্ডক কালো চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উড়ছে, চোখ দুটো অসহায়ত্ব ভর করেছে সূর্যের তীক্ষ্ণ আলোয়। অক্ষি গোলক, কপালে ভাঁজ ফেলে সামনে তাকাতেই চোখে পড়ল গরম তাপে লাল হয়ে যাওয়া তার প্রিয় মুখখানি। স্নিগ্ধতায় পরিপূর্ণ মুখটা চোখের সামনে উপলব্ধি করতে পারল মুহূর্তেই। এতক্ষণে ধপাস ধপাস করা বুকটা চলমান নিস্তব্ধ হয়েছে ধীরে। নৈশব্দে কাটল সময়। ঘড়িতে তখন কাটায় কাটায় 12টা। নিজের হয়রানি ছাপিয়ে ঝড়ের গতিতে সে পুরুষালী শক্তপোক্ত হাত পেঁচিয়ে ধরল ইসরাতকে। কয়েক পলক কাটল, পিঠ পেঁচিয়ে ধরতেই পুরো মেয়েলি দেহ শূন্যে ভাসল। ইসরাত প্রথমে কি হয়েছে বুঝে উঠতে পারল না। যখন বুঝতে পারল তখন সে জাহিনের বাহুতে। পা জমিন থেকে 2 ইঞ্চি ওপরে অনুভব করলো হৃৎপিণ্ড চলাচলকৃত আন্দোলন। নিজেকে সামলে নিয়ে আশেপাশে চোখ বোলাতে বাপ চাচা গোল গোল দৃষ্টিতে তাকিয়ে তা দেখতে পেল ইসরাত। নিজেকে ছাড়িয়ে নিতে মুচড়ামুচড়ি করত, তবুও ছাড় পেল না। কটমটিয়ে উঠল, জাহিনের বাচ্চা, ছাড়ুন আমাকে। জাহিন নাজুক স্বরে ভেসে এলো, গিভ মি জাস্ট 5 সেকেন্ড ইসরাত, আমাকে আগে আপনাকে অনুভব করতে দিন। ঠিক 5 সেকেন্ড অতিবাহিত হলো। তারপর ইসরাত নিজের বাহু থেকে ছাড়ালো জাহিন। নির্মিষে দৃষ্টিতে ওপরে অবলোকন করে জানতে চাইল, আপনি কি ঠিক আছেন ইসরাত? ইসরাত নিজেকে জাহিনের থেকে দূরে সরিয়ে নিল। চোখ দুটি বিষময় রকম গরম করে বলে উঠল, বিয়াদব। হেলাল সাহেব নিজেও দূর থেকে নিজের ছেলেকে নির্লজ্জ বলে কটমট করলেন উচ্চস্বরে, অসভ্য। জাহিন জড়িয়ে ধরেছে সুফি খাতুন আর নিজাম শিকদারের আগমন ঘটেছে থানার বাহিরে। সুফি খাতুন গাড়ির গ্লাসের বাহিরে চোখ মেলে চাইতেই জাহিন এমন বেহায়া দেখে চোখ নামিয়ে নিয়ে ফেলেছিল। ভৎসনাও করেছে কিয়ামতের আমালত, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জাহিনের কানে স্পষ্ট গেল হেলাল সাহেবের কথা। সে পরোয়া করল না। দুপা বাড়িয়ে ইসরাতের হাত চেপে ধরতে যাবে, ইসরাত দুপা পিছিয়ে গেল। তার পেছন থেকে পরপর উকি দিল 4টা মাথা। সবার শেষে একটু চেনা চেনা মাথাটাই উকি দিল। ইসরাত ডান দিকে নুসরাত, ইরহাম, আহান, বাদিকে মোমো সৌরভী। সবগুলো একসাথে ব্যঙ্গ কণ্ঠে বলে উঠল, আপনি ঠিক আছেন জাহিন ভাই? আরশের যখন জ্ঞান ফিরল তখন দুপুর 2টো বাজে। ততক্ষণে বিয়ে ডেট একদিকে পিছিয়েছে। অনেক মেহমান ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল বিয়ে। মাহাদির ফোনে কথা শেষ করে আরশের কেবিনে ঢুকলো। হাসপাতালে ফিনফিনে কাপড় তার পরনে। চোখগুলো নিমেষের দৃষ্টিতে জানালার বাহিরে নিবষ্ট মিয়ে পড়া আলোতেই দেখছে। নির্জীব চোখ। আগের মতো পাগলামি করলো না। জানতে চাইল না নুসরাত কোথায়। চুপচাপ চেয়ে রইল। মাহাদির গলা খাকারি দিয়ে আরশের দৃষ্টি আকর্ষণ করার জন্য আরশ ঘাড় বাঁকিয়ে দেখল তাকে। হাতের স্যালাইন দিয়ে ইশারা করে স্বাভাবিক ভঙ্গিতে জানতে চাইল কখন যেতে দিবে। মাহাদি আরশের হাতে স্যালাইন দিয়ে একবার চেয়ে অন্য কথা উচ্চারণ করলো। একটা কথা বলার ছিল। আরশ নিরুদ্বেগ কণ্ঠে নির্লিপ্ত গলায়, কোন বিষয়? মাহাদি ঠোঁট ক্ষীণ করে বলল, নুসরাতের। আরশ হাত তুলে থামিয়ে দিল। নিষেধাজ্ঞা জারি করলো, শুনতে চাচ্ছি না। মাহাদি মনে করলো হয়তো আরশ মনে করছে ওদের কিছু হয়ে গিয়েছে, তাই শুনতে চাইছে না। তাই নিজের কথায় জোর দিয়ে জিভ ভিজিয়ে নিয়ে বলল, কোনো কথা না শুনে বলে উঠল, নুসরাত, ইরহাম, আহান। আরশ খেঁকে উঠল। হাইপার হয়ে উঠে বসতে যাবে মাহাদি বলল, ওরা বেঁচে আছে। কথা শেষ হতে সবকিছু ঠান্ডা হয়ে গেল। বেসামাল ভঙ্গিতে নিজের জায়গা ছেড়ে ওঠা আরশ চোখ মুখ নেমে আসলো রাজ্যের বাস্তবতার গম্ভীরতা। তা আবার নিমিষেই উবে গেল উদয় হয়ে একটা বাজ পাখিনের দৃষ্টি স্থির মাহাদির দিকে। ইশারা করে বলল, এদিকে আয়। মাহাদি আরশের দিকে ঝুঁকে এগিয়ে আসতেই আরশ উঠে বসার চেষ্টা করলো। মাহাদি বন্ধুকে সাহায্য করতে গেল। পেছনে বালিশ দিয়ে সুন্দর করে বসিয়ে বলল, আমার সামনে আয়। মাহাদি মাথা নাড়িয়ে আরশের সামনে দাঁড়াতেই ঠাস করে তার কান ঝাঁচে এক থাপ্পড় বসালো সে। বেচারা কান ধরে গোল গোল চোখে তাকিয়ে রইল শুধু। মাহাদি এক হাত দিয়ে গাল চেপে ধরে রেখেছে। সাপের মতো হিসিস করে কথা বলল আরশ। আরশের কথা কানে আসলো, এই ইডিয়েট, আগে বলবি না? মাহাদি হা করে চেয়ে থাকলো। কর্কশ সুরে জানতে চাইলো, তুই আমায় বলতে দিয়েছিলি? এক হাত
গালে আরেক হাত চেপে কাঁদো কাঁদো কণ্ঠে নিষ্পাপ মুখে বলে ওঠে, আমি তোর থেকে দুদিনের বড়, সম্মান দে আমায়। আরশ কোনো কথা না শুনে চিৎকার করলো, শ্যাট আপ মাহাদি। মাহাদি নাক ফোলালো, হিসিসি আরশকে অধিশাপ দিল, তোর থেকে বড় গদ্দার তোর ভবিষ্যৎ বাচ্চা হবে। আমি মাহাদি খান আজ থেকে অভিশাপ দিলাম তোকে। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে পায়ের ওপর পা তুলে শুয়ে থাকা থানা থেকে ফিরত সবাই, হাতে পাইনাপেলের জুস। নিজাম শিকদার টিপ টিপে শোয়েবের কাছে ঘেসে ঘেসে বারবার মনে করিয়ে দিচ্ছে এতদিন তিনি কি বলেছিলেন, আজ তা একদম খাপে খাপ মিলেছে কিনা। সৌরভী বিরক্তি কণ্ঠে বলল, দাদু তুমি থামবে? তখন থেকে শুরু হয়েছে আবারও ভাষণ, বলেই চলেছে একটানা কথা। সেই দিন বড়সড় বিপদে পড়বি, সেই দিন আমাকে বলতে আসিস। সৌরভী মুখ ঝামটা দিয়ে বলে উঠল, আচ্ছা। বাড়ির কর্তারা ড্যাব ড্যাব করে চেয়ে আছে ছেলে মেয়ের দিকে, যেন নজরদারিতা বাড়িয়ে রেখেছে তারা। নুসরাতের কথায় আজ যেন ধপ করে জ্বলে ওঠে না নাজনীন বেগম। চুপচাপ তাকিয়ে রইল মমতাময়ী দৃষ্টিতে। ইসরাত বিরক্তি হলো তার মায়ের চাহনিতে। চারজনের আটজোড়া চোখ শুধু সরল, আরও আষ্টে পিষ্টে ফিরে আসলো কিচেনের দায়বায় পড়ে নুসরাতের দু মামির ওপর। নুসরাতের নানি জোহরের নামাজ পড়ছেন, অন্যান্য আত্মীয়রা এতক্ষণে বসে থাকলে এবার উঠে চলে গেল নিজেদের রুমে গোসল সারার জন্য। নুসরাত ফিক করে হেসে উঠল আকস্মিক কিছু একটা মনে করে। এলিয়েন ভঙ্গির গলায় বলে উঠল, আপনাকে অনুভব করতে দিন। আপনি ঠিক আছেন ইসরাত? নুসরাত নিজের কথা শেষ করতেই সবগুলো হেসে উঠল খিলখিল করে। নিজাম শিকদার উঠে দাঁড়ালেন, সৌরভীর হাত চেপে বিদায় নিলেন সবার কাছ থেকে। সৌরভী আরও একটু নাসির মঞ্জিলে সময় কাটাতে চায়, দাদা নামক লোকটি জন্য সম্ভব হলো না। জবরদস্তি করে টেনে টুনে নিয়ে গেল তাকে গৃহে। নাজনীন বেগম তাড়া দিলেন, যাও গোসল করতে যাও সবাই, আজকে আমাদের বাড়িতে দুপুরে খাবে। সবাই হই হুল্লোড় করে উঠল, নেচে কুদে চলে গেল নিজেদের রুম খাদে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে দেখা গেল হেলাল সাহেবের সাথে দুজনের পানে চেয়ে মুখ ঝামটা মারল, অতপর ধূপধাপ পায়ে একজন অন্যজনের থেকে আলাদা দিকে চলে গেল। নিচে দাঁড়ানো ইরহাম আর আহান পরস্পরের পানে চেয়ে মিনমিনে আওড়ালো, সারা জীবন শুনে আসলাম বউ শাশুড়ির যুদ্ধ, আর এখানে দেখছি শ্বশুর বউয়ের যুদ্ধ। আহান সুর মিলে একটা কথায় আওড়ালো, দুদিনের দুনিয়া 4 দিন এসব দেখতে হয়। আজ সকালে বাড়ির বড়রা মিলে গায়ে হলুদের অনুষ্ঠান করবে ভেবেছিল, তা সম্ভবত হয়নি ওই দুর্ঘটনার কারণেই। তাই বিকেলবেলা সিদ্ধান্ত নিল অনুষ্ঠান করার। ইসরাতকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে পিড়িতে বসাতেই বাড়ির বয়স্ক মহিলারা। ইসরাতের নানি নামাজি হলেও ব্যাপারটা কুসংস্কারে বিশ্বাসী তিনি। 7 পুকুরের পানি এনে বাড়ির বউকে না গোসল করালে নাকি জিনে আসর করে, তাই এটাও পালন করবে। নুসরাত তো মুখ ফসকে বলেই ফেলেছে, তোমার মায়ের ওপর কি জিন ভর করেছিল যে সব আজগুবি কথা বলছো? আজ সে শান্ত ভদ্র নির্মল হয়ে গিয়েছে, তাই কিছু বলেনি। কোনোভাবে কাউকে চটাতে যাবে না, না হলে তার দেওয়া আর নেওয়া বেশি পড়ে যাবে। সেটা আর কি, তার মায়ের রোবোটিক্স জুতোর বাড়ি, না হয় ঝাঁটার বাড়ি। আজ যা করেছে তাতে নাসির সাহেব সমপরিমাণ ঢেকে তার কত টাকার গাড়ি সে উড়িয়ে দিয়ে এসেছে। এরা আবার কিভাবে জেনে গেছে আরশের গাড়িও সে জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে বোম হয়ে ঘুরছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বোম ব্লাস্ট হয়ে যাবে। সালিনা বেগম জাইনকে কোথাও না দেখে ধরে এনে বসালেন ইসরাতের পাশে, গায়ে সেন্টু গেঞ্জি আর লুঙ্গির অবস্থা খুবই নাজুক, বোঝাই যাচ্ছে জবরদস্তি করে পরানো হয়েছে। এক হাতে লুঙ্গি, ওপরে পেটটা চেপে ধরে রেখেছে জাহিন। যখন তখন খুলে যাবে মনে হচ্ছে। পেটের ওপর লুঙ্গি বাঁধা থাকলেও তাই লুজ করে টাকনুর নিচে গড়াগড়ি খাচ্ছে, পেছনে দিয়ে অনেকটাই মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। 2-1 উষ্টা খেয়ে মুখ থুবড়ে পড়তে কেউ বেচারা নিজেকে সামনে নিল এর ভেতর। নুসরাত, ইরহাম, আহান সুর ধরে একই অবস্থায়, তাদের হাসি দেখে বাকি সবাইও হাসলো। লিপি বেগম ছেলের পানে চেয়ে মিটমিট হাসলেন। জাইন মায়ের দিকে চেয়ে অসহ্যকর কণ্ঠে বললেন, আম্মু তুমিও হাসবে?
লিপি বেগম এক হাত ঠোঁটে চেপে রেখে বললেন, হাসছি না বাবা, হাসছি না। ইসরাত সাদার মধ্যে লাল সুতির কাজ করা শাড়ি পরেছে, ব্লাউজ লাল কালারের, চুলগুলো পিঠে ছেড়ে দিয়েছে। সালিনা বেগম বাটা হলুদ এনে প্রথমে জাইনের গায়ে ছোঁয়ালেন, পরে ইসরাতের একে একে সকলেই ছুঁয়ে দিল। সুগন্ধি মিশ্রিত কলসিতে রাখা পানিগুলো প্রথমে নিয়ে ইসরাতের মাথায় ঢেলে দেওয়া হলো, গায়ে হলুদে শুকিয়ে যায় তার জন্যই। এরপরে কলসির পানি জাইনের মাথায় ঢেলে দিয়েছে। সবাই সুর ধরেছে গীতে, আইজ ময়নার গায়ে হলুদ, কায়েল ময়নার বিয়া, হলুদ বাটো মেহেন্দি বাটো লোহার পাটা দিয়া, ময়নার মা কাইন্দ কইরই অন্দল বসিয়া, ও বনরসি কই গেলা গো তোমার ফুরি তৈয়া, তাই আইজকে কান্দন করবে জামাইয়ের লগে যাইবার গিয়া। নুসরাত ভদ্র মহিলাদের এসব গীত শুনে গলায় ফাঁস দিতে ইচ্ছা করছে। আবারও কানে আসলো জাইনকে উদ্দেশ্য করে গীত, আইজ ময়নার বিয়ারে, গায়ে হলুদের লয়, রঙের রূপে ফুটি, চোখে কাজল মুখে লাজে, বৌরে যেন মাতি। নুসরাত এবার বাদ সেদে বলল, কিন্তু ইসরাতের মুখে তো কোনো লাজই নেই। জাইন উঠে দাঁড়ালো এর মধ্যে। ভদ্রমহিলা নুসরাতের কথা না শুনেই গাইতেছেন গীত, গোল হয়ে দাঁড়িয়ে হাত দিয়ে তালি দিয়ে সামনের দিকে গিয়ে আবারও পেছনে হাঁটছেন, এরকম গোল গোল করে ঘুরছেন আর গান ঘুরছে। জাইন ভেজা শরীর নিয়ে সামনে হাঁটা ধরতেই লুঙ্গিখানা তার কোমর থেকে খসে পড়লো। ইসরাত পেছন থেকে চিৎকার করে উঠল, আরে আপনার লুঙ্গি। নুসরাত ইরহামাহান দাঁড়িয়ে নাচ দেখছিল বয়স্ক মহিলাদের। ইসরাতের চিৎকারে তড়িৎ মাথা ঘুরালো, হতবিহ্বল চেহারা নিয়ে পিছনে ফিরে দেখার জন্য। জাইন অস্বাভাবিক শীতল মুখের দিকে চোখ দুটো গোল গোল করে চেয়ে রইল। নুসরাত চোখের নিচের দিকে নামানো না, সংখ্যায় ঠান্ডা হওয়া শরীর নিয়ে নাড়চড় বিহীনভাবেই দাঁড়িয়ে রইল। বড় থেকে শুরু করে ছোটদের মধ্যে জাইনের দিকে উৎসব দৃষ্টি, চোখ দুটো হয়তো কোনো রকমে আটকে ভেতরে রেখেছে সকলে। সবার তাকানো দেখে মনে হলো এই অক্ষিগোলক থেকে বের হতে এখনই বেরিয়ে যাবে তাদের মণিগুলো। নুসরাত কোনো রকম ঢোক গিলল, চোখ দুটো তখনও সামনে স্থির, ভুল করে নড়চড় হলো না। হাপির তেজ করে মিনমিনিয়ে আওড়ালো, গেল রে গেল, ইরহাম গেল রে, জাইন বের মান সম্মান ইজ্জত সবই গেল দেখালে রে। আহান ড্যাব ড্যাব করে চেয়ে রইল, জয় বাংলা লুঙ্গি সামলা। ইরহাম সেই সুর ধরেই উঠল, মান সম্মান আল্লাহর হাওলা। আরশকে 4টার দিকে চেক আউট করে বাসায় নিয়ে আসছে মাহাদি। ডাক্তাররা একদিন রাখার কথা বললেও আরশ জিদ করে চলে এসেছে। তার নাকি শ্বাস বন্ধ হয়ে আসছে, ডাক্তারের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে এই বলে। সুস্থ স্বাভাবিককে তার মতো একজন ব্যক্তিকে অসুস্থ বলে শুইয়ে রাখছে কেন? সব টাকা নেওয়ার ধান্দা। পরিস্থিতি বিগড়ে গেলে মাহাদি বহুত কষ্টে হাসপাতালের সকল ফর্মালিটি শেষ করে নিয়ে এসেছে আরশকে। হাতে তখনও স্যালাইন লাগানো ছিল। লিপি বেগম আগে থেকেই জানেন আরশ স্ট্রেট হলেই আরশের শ্বাসকষ্ট বেড়ে যায়, তাই কোনো রকম ওভার রিয়েক্ট করেনি। কিন্তু হেলাল সাহেব করেছেন, বলেছেন পণ্ডিতি করে। তাকে কে বলেছিল আগে ওইখানে যাওয়ার জন্য? লাস্ট ফ্রান্স করতে এমন অবস্থা হয়েছিল আরশের। ভার্সিটির এক ছেলের সাথে ঝগড়া লেগে গিয়েছিল বলে ঝগড়া থেকে হাতাহাতিতে পৌঁছে যায়, তারপর একদম কেটে ফেলে, মেরে ফেলার পর্যায়ে। ছেলেটা কি যে বলেছিল, এই জন্যই রেগে বোম হয়ে নাক ফাটিয়ে দিয়েছিল ওই ছেলের। অতিরিক্ত টানা হেসরায় হাঁপিয়ে উঠেছিল, ফলে তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ইমিডিয়েটলি। 2 দিন হাসপাতালে থাকার পর যখন বাসায় এসে ততক্ষণে ছেলের পরিবার পুলিশ কেস করে ফেলে। অনেক কষ্টে তার নিজের ওপর দিয়ে সারিয়েছে হেলাল সাহেব আর জাইন মিলে। বাড়িতে ফেরার পর থেকে নীরব আছে সে, সাথে হাটকায় আঠার মতো লেগে আছে মাহাদি। হাতে স্যালাইন এখনো লাগানো। অনিকা পেপো কান্না কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে মুখ পানে চেয়েছিল আরশ। মুখ দিয়ে বের হয়ে এসেছিল, আপনার মাথায় কি সমস্যা নাকি? এরপর আর দেখা হয়নি ওই মেয়েকে। মাহাদি হেল্পিং হ্যান্ড হয়ে তার স্যালাইন 2 হাতে চেপে ধরে হাঁটছে আরশের পেছন পেছন। জাইন এসে যখন সালিনা বেগম লুঙ্গি পরালেন তখন আরশের দিকে চেয়ে ভুরু নাচালেন। হেসে হেসে শুধালো, কি গো নাচ জামাই, তুমিও পড়বা নাকি? আরো শুধু সামান্য হাসলো, কথা বললো না। জাইনকে বগল দাবা করে নিয়ে চলে যেতে আরো শেষে বসেছে বারান্দায়। তখন থেকে এক দৃষ্টি নিবদ্ধ
দূরে সৈয়দ বাড়ির দোতলার বারান্দায় বসলেই নাসির মঞ্জিলের সামনাসামনি স্পষ্ট দেখা যায়। সবাই ওখানে জমা হয়ে যে জাইনকে হলুদ মাখাচ্ছে তা নিশ্চুপ বসে দেখলো। মাহাদি নিজেও ড্যাব ড্যাব করে রীতিনীতিগুলো দেখছে। এই প্রথম বাংলাদেশে এসেছে যখন কোনো বিয়ে সম্পাদন হচ্ছে। বয়স্ক মহিলাদের গীত গাওয়া শুনে মাথা দোলালো মাহাদি, নিচেও মিনমিন করে গাইলো। আরশকে রোবটের মতো বসে থাকতে দেখে নিজেও তার পাশে বসলো। আর চোখে দেখলো কঠিন করে রাখা উজ্জ্বল শ্যাম মুখখানা। মুখ দেখলে কেমন কঠোরতা প্রকাশ পাচ্ছে, তেমন চোখ দুটো নমনীয় প্রকাশ পাচ্ছে। আরশের চোখে এক নমনীয়তা, কারণ মাহাদি বুঝতে পারো চোখ অনুসরণ করে সামনে তাকাতেই নুসরাতকে দেখে। হাত তুলে হেলে দুলে নাচছে সবার সাথে, ঠোঁট দুটো নড়ছে সমান তালে। ইরহাম এক হাত চেপে ধরে রাখা, হাসতে হাসতে একবার ইরহামের গায়ে ঢলে পড়ছে, আবার আহানের। দুজনে আবার তাকে বিরক্তিকর ভঙ্গিমায় ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে, আবার তিনজন কানাঘুষা করছে, হাহা করে হাসি দিচ্ছে। নুসরাতের পরনে ধুতি ফ্রম কুর্তি, গলায় ওড়না ঝোলানো, পায়ে সচরাচর মতো স্লিপার, চুল দুটি প্লটিটেড করে বাঁধা। মেকআপ করেছে কি বোঝা যাচ্ছে না, মুখে হয়তোবা তোল দিয়ে এসেছে। অতিমধ্য পশ্চিম সূর্যের আকাশে অস্তিমিত পশ্চিম সূর্যের আলোয় গাল দুটো টকটক করছে তার। আরশ দূর থেকে বসে খেয়াল করছিল নুসরাতকে খুঁটিয়ে খুঁটিয়ে। এর মধ্যে জাইন উঠে দাঁড়ালো, হেঁটে যেতে নিবে পূর্বের ক্ষণে লুঙ্গি খুলে পড়ে গেল। মাহাদি হু করে হেসে ফেললো এটা দেখে। বিদেশি দেশে ঐতিহ্য রক্ষা করতে লুঙ্গি পরানো হয়েছে, আর বিদেশের ওই কিনা লুঙ্গি কোমর থেকে খসে পড়ল। জাইনের মুখ থমথমে। আরশকে চোখ ঘোরালো নুসরাত, ইরহাম, আহানের দিকে। তিনজন সোজা হয়ে দাঁড়িয়ে আছে, একদম চোখ নিচের দিকে নামানো। এটা দেখে এতক্ষণ চোখ চেপে রাখা হাসি আরশ নিজেও ফোঁস করে ছেড়ে দিল। এরপর আবারও ঠোঁট চেপে হাসি সংবরণ করে নিল নিচের দন্তপাটির আড়ালে। মাহাদি নাক কুচকে চেয়ে রইল, সামান্য হাসলেই তোর জাত যাবে না। আরশ চোখ রাঙিয়ে মাহাদিকে দেখলো, যার মনে হচ্ছে চুপ, একদম চুপ। মাহাদি কি চুপ হওয়ার পাত্র নাকি? আরশকে ভেঙে ভেঙে বলল, সম্মান দে, দুদিনের বড়। আরশ দম্ভ নিয়ে ঘাড় বাঁকালো, ভুরু উঁচিয়ে জানতে চাইলো, তোর কি হয়েছে? 48 ঘন্টার আগে পৃথিবীতে এসে দেশ জয় করে নিয়েছিস তুই। কোন দেশ জয় না করলেও তোর আগে এসেছি দুনিয়াতে। গনে গনে 48 ঘন্টা, 2880 মিনিট, 1,72,800 সেকেন্ড আগে দুনিয়ায় পদার্পণ করেছি আমি। এটাই আমার দম্ভ। আরশ নির্বিকার চিত্তে বলে ওঠে, তো কি হয়েছে? হয়েছে তো অনেক কিছুই। কিছু পেন্সিল দিয়ে লেখা রাখ, আমি বড়। আরশ সামনের দিকে ফিরে তাকালো, মুখ গম্ভীর করে রেখেছে সে। ইরেজার দিয়ে মিছিয়ে ফেলবো নাকি তা? মাহাদি কটমট করে করেই তাকালো। রাগে নাকের পাটা ফুলিয়ে ধারালো চোয়ালে হাত বোলাতে বোলাতে আওড়ালো। খাটাস সামনে স্থির দৃষ্টি রেখে আরশ ধমকে উঠল, পুরুষালী ঠোঁট দুটো নাড়িয়ে। উঠ, শাট আপ। সালিনা বেগম ফিক করে হেসে ফেললেন, সুর টেনে সামান্য হাসি তামাশা করতে করতে বলে উঠলেন, নাচ জামায় লুঙ্গির গিট্টু ঢিলা, নাতির কপালও খোলা। কথা শেষে হেসে ফেললেন। জাইন ঝুঁকে লুঙ্গি চেপে ধরে সালিনা বেগমের পানে নেত্রে বিশিষ্ট করলো, বলে উঠল, দেখেছেন আমি লুঙ্গি পরতে চাইছিলাম না, এই জন্য। আপনার কথা শুনে যদি লুঙ্গি না পরতাম তাহলে আমার মান সম্মান এভাবে যেত না। সালিনা বেগম হেসে ফেললেন। জাইনের সাথে দুষ্টুমি করে বলল, মান সম্মানে কোনো কিছুই হতো না, দেখলাম তো, আমরাই দেখতাম। ঠোঁট টিপে হাসলেন তিনি, আমরাই। জাইনের ঠোঁটে আসা হাসি গিলে নিল। এতক্ষণে তার কাছে আসা সালিনা বেগমের নিজে সামান্য ঝুঁকে সে কানে কানে জিজ্ঞেস করলো, এইসব ঝুলি লুঙ্গি পরিয়েছেন? সালিনা বেগম হেসে ফেললেন, হাসতে হাসতে পোষণ করলো, হ্যাঁ, ভাবতাম না জামাই লুঙ্গি খুইলা পড়লে যাবে, আর আমরা সব দেখা নিব। তুমি তো আর এই বাড়ির সুখ দেখতে পারলে না, তাই তো লুঙ্গির নিচে প্যান্ট পরে এসেছো, তাই আর দেখাও হলো না। সালিনা বেগম শেষের দিকে যেন দুঃখী হয়ে কথাটা বললেন, চোখ দুটো তখনও হাসিতে খেলছে। জাইন সালিনা বেগমের দিকে চেয়ে কানে কানে বলল, একান্ত আসবেন আমার সাথে দেখা করতে? সালিনা বেগম হৈ হৈ করে উঠলেন, গলায় উচ্চস্বর করে বলল, আরে না জামাই, কয় কি ওর সাথে নাকি একান্তে দেখা করতে যাওয়া লাগবো? না বাবা না, ওই সব হবে না। জাইন সালিনা বেগমের সাথে আরো কিছুক্ষণ কথা বলল, তারপর এক হাতে লুঙ্গি পেটের কাছে চেপে ধরলো।
উদ্দেশ্য তার বাড়িতে যাওয়া। নুসরাত ইরহাম মাথা ঠাস করে থাপ্পড় মেরে ধমক দিল, শালার শালা, একটু তো চোখ নামিয়ে নিচে দেখবি নাকি কি হচ্ছে। ইরহাম সমানতালে নুসরাতের মাথায় একটা বসালো, কটমটিয়ে বলল, তুই দেখলি না কেন? দুজন দুজনের দিকে খেপা সারের মতো কিছুৎকাল চেয়ে রইল, তারপর একসাথে পাশে দাঁড়ানো আহানকে থাপ্পড় মারে। দেখবি না তুই? বেচারা আহান বোকা বোকা বনে চেয়ে রয় তাদের দিকে, নিষ্পাক মুখ বানিয়ে গোল গোল করে তার ভাই বোনের দিকে দেখে মিনমিনিয়ে শুধালো, আমি কি করেছি? আরশের অবস্থা আগের মতোই রয়েছে এখনো। রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সময় জাইন এসে উপস্থিত হয় তার সামনে। আরশ ভুরু উচিত করে জাইনকে উছাল দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকে। মাহাদি চুপচাপ দেখছে দুজনের কাণ্ড কাউচে বসে। জাইন গুরু গম্ভীর কণ্ঠে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, নইলে তোর জন্য আমার বিয়ে আটকে যাবে। আরশ থমকালো, দৃষ্টিতে ভাইয়ের পায়নে চেয়ে রইল, ঠোঁট উঁচিয়ে কিঞ্চিৎ তাচ্ছিল্য করে বলে, নিজের ভাইকে কথা চিন্তা না করিয়ে নিজে তো বিয়ের পিড়িতে বসছিস। বাবা এই অবস্থায় অসুস্থ একজন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাকে বলছে সুস্থ হয়ে যেতে উনি বিয়ে করবে। দ্যাটস নট ফেয়ার ব্রো, বুকে এসো আগলা কথাটা। জাইন এগিয়ে এসে আরশের ঘাড় চেপে ধরলো, কপাল কুঞ্চিত করে শুধালো, নাটক শেষ? আরশ মাথা নাড়ল। জাইন জিজ্ঞেস করলো, আগামীকালের ভেতর সুস্থ হয়ে যাবি? আরশ উত্তর দিল না। জাইন উপহাস করে বলল, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস দেখি ব্রো। 11ই আগস্ট সন্ধ্যা 6:30 ক্যামেরা হাতে এসে হেলাল সাহেবের সামনে দাঁড়ালো আহান। হেলাল সাহেব জায়নামাজে রেখে পেছনে ফিরতে চমকে গেল, তারপর আবার হেসে ফেললো আহানকে দেখে। নতুন পাঞ্জাবি গায়ে চড়িয়েছে, গোসল সেরে মাগরিবের আজানের সময় চুলগুলো এখনো ভেজা, মাথা থেকে টুপটুপ করে পানি পড়ছে আহানের। কি চাই? আহান কোনো দেনামনা ছাড়াই বলল, আজ আপনার অনুভূতি কি তাই বলুন, এবং কি কি মনে উপলব্ধি করতে পারছেন শেয়ার করুন। ভবিষ্যতে আপনার জন্য কোনো কথা থাকলে সেটাও বলুন। যখন বিয়ের অনেক বছর কেটে যাবে তখন আমরা এই ভিডিও চালু করব, তারপর পুরনো স্মৃতি আবারও স্মৃতিচারণ করব। তখন আমার বয়স ও অনেক হয়ে যাবে, আর আপনারও। কোনো এক বিকেলে এই ভিডিওটা লয়ে বসে বসে দেখতে দেখতে সবাই হাসবো সামান্য। হেলাল সাহেব শ্বাস ছেড়ে ফেললেন, বললেন, শুরু করো। ভিডিও শুরু করতে হেলাল সাহেব গলা খাকারি দিলেন, বলে উঠলেন, আজকের দিনটি সুন্দর। এতদিনের গরমের প্রভাব কিছুটা মিয়ে পড়েছে, আজকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হৃদয়ে চলমান সকাল চিন্তার ধূলিশ্বাস। কারণ কি হতে পারে? আমি সারাদিন ভর ভাবলাম, উত্তর মিলল না। মাত্র নামাজ শেষ করে যখন সালাম ফেরালাম তখন আমার এই আকিদায় ভেসে উঠল নাসিরের বরমের হাসি হাসি মুখটাই, স্নিগ্ধ সেই মুখটা। আজ হয়তো তার পা এই বাড়ির মেঝেতে স্পর্শ করবে বলেই প্রকৃতি আজ এত শান্ত, এত নির্মল। ঘরের মেয়ে ঘরে ফিরে আসছে বলেই হয়তো আজকের মনে কোনো অশান্তি হচ্ছে না। হেলাল সাহেব সামান্য হেঁটে গিয়ে বাহিরে মৃদু আলোয় বারান্দায় বসলেন, থমকালেন 10 সেকেন্ডের মতো, ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে উঠলেন, কয়েক বছর পর একদিন হয়তো আমি বসবো, তখন হয়তো ভিডিও চলবে ল্যাপটপে। আশা রাখছি ততদিন আমি ভেতর দাদা হয়ে যাব। তখন ছোট ছোট দুটো হাত থাকবে আমার হাতে, দুটো পা আমার পায়ের সাথে মিলে হাঁটতে চাইবে, গল্প করবে, তাদের হাসি কলরবে মেতে থাকবে এই ঘর। কোলে থাকবে 4-5 বছরে জাইনের ছেলে বা মেয়ে। তখন হয়তো আমার চোখের পাওয়ার আরো কমে যাবে, এই চশমা ছাড়া হয়তো বার বেশি দেখতেও পাবো না। নাতনি বা নাতিকে কোলে নিয়ে দেখবো ওই দিনের ভিডিওটা, দেখতে দেখতে হয়তো সামান্য হাসি ফুটবে ঠোঁটের কোণে। আল্লাহ যেন ততদিন বাঁচিয়ে রাখে আমায়। আজকের দিনটা কেমন তা আমি ভাষা প্রকাশ করতে পারবো না, শুধু এইটুকুই বলবো, দারুণ উপভোগের দিন, অনুভূতিগুলো প্রকাশ করার মতো না। হেলাল সাহেব কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেলল। আহান হেলাল সাহেবের থামো আপ দেখিয়ে বলল, দারুণ হয়েছে। এরপর লিপি বেগমের সামনে ক্যামেরা ধরল। লিপি বেগম নিজের মাথার হিজাব বাঁধতে বাঁধতে বললেন, এই ভিডিওটা যখন চলছে তখন আমি হয়তো বেঁচে নেই, আবার হয়তোবা ভিডিওটা আমি নিজেই দেখছি, বলতে পারছি না ভবিষ্যতের কথা। আজকের দিন আমার জন্য স্পেশাল, কারণ মেয়ের শখ ছিল আমার অনেক, আল্লাহ আমায় মেয়ে দেয়নি, তাই মেজর মেয়েগুলোকে আমি নিজের মতো করেই দেখি। সাময়িক সময়ের জন্য এখন সে চলে গিয়েছিল, কিন্তু আজ আবার ফিরে আসছে আমার কোলে। আল্লাহ যেন তাদের বিবাহের সম্পর্কে বরকত দান করে, আমিন।
ভবিষ্যৎ লিপির জন্য এইটাই কথা। আমি জানি তুমি একজন গ্রেট শাশুড়ি হবে। নাসির মঞ্জিলের সময় 6:50। নাসির সাহেব বসে নিজের কালো পাঞ্জাবি পরিধান করছে। 4 ভাই এক ধরনের পাঞ্জাবি পরবে আজকে। ছেলেরাও বাপ চাচাদের সাথে মিলিয়ে কালো রঙের পাঞ্জাবি পরেছে, আর মেয়েরা কি পরবে তার ধারণা এখনো করা নেই কারোই। কাউকে জানায়নি তাদের থিম কেমন। নাসির সাহেব চোখে চশমা ঠিক করে নিজের ওপরের উরুতে পা তুলে বসলেন। ঠোঁটে হাসি নিয়ে বললেন, মনে কিছুটা দোলাচাপা, এত বছর যাকে বড় করলাম সে আজকে নিজের বাড়ি থেকে চলে যাবে। হয়তো চলাচল থাকবে, তবে আগের মতো কিন্তু না। কথাটা শেষ করে আগে নাসির সাহেবের চোখে পানি জমা হলো। টিস্যু বের করে চোখের পানি মুছে নিলেন তিনি। আহান নিজের হাতে মধ্যে চোখ ঘষল। নাসির সাহেব বললেন, মনে হয় এই দিনে সেই দিন জন্ম হয়। সেদিন তার ঠুকঠাক করে বড় হওয়া এত বড় হয়ে গেল যে আজ স্বামীর বাড়ি চলে যাবে। সম্পর্ক বদলে যাবে, সম্পর্ক বাড়বে, দায়িত্ব এসে পড়বে কাঁধের ওপর। হয়তো দায়িত্বের বোঝা সামলাতে সামলাতে দিন শেষে ক্লান্ত হয়ে যাবে। আমাদের জন্য সময় থাকবে না। আল্লাহ যেন আমার মেয়েটাকে সকল পরীক্ষা উত্তীর্ণ করেন। যে পথে পা বাড়িয়েছে সে পথে চলাচল করা সহজ নয়। সম্পর্কের গড়া যতটা কঠিন ততটা ভেঙে গুড়িয়ে দেওয়া সহজ। ওনার জীবনে এই বিশেষ সময়টা যেন সুন্দর, সহজ, নির্মল হয়। বাবা হিসেবে এই দোয়াই করব, আল্লাহ ওনার ভাগ্যে যেন সুখ রাখে, কোনো দুঃখ যেন তাকে স্পর্শ করতে না পারে। আহান জানতে চাইল, ভবিষ্যতে আপনার কোনো কথা? নাসির সাহেব হাসি মুখে বললেন, নাসির, তুমি যদি ভিডিও দেখে থাকো আমি তোমায় বলছি, তুমি একজন ভালো নানা হবে। নাজনীন বেগমের ক্যাটক্যাট করেছিল নুসরাতের সাথে। আহানের ক্যামেরা নিয়ে এসে দাঁড়াতেই চোখে রাঙিয়ে তাকালে, জানতে চাইল কি চাই। আহান আবারও বিস্তারিত বলল। নাজনীন বেগম কপাল মুছতে গিয়ে সোফায় বসলেন। কোমল কণ্ঠে বলে, সারাদিন আমার কেটেছে এই বিয়াদবের পেছনে। একদিনে আমি বাড়ি গুছিয়ে রাখি, অন্যদিকে সে বাড়ি আওলা ঝাওলা করে। বাড়ি ভর্তি মানুষ, আমার দ্বারা কি সব সামলানো সম্ভব? আচ্ছা যাকগে সে কথা। আজকে দিনটা বিশেষ, কারণ প্রায় 18 বছর পর এমন রমরমাভাবে বিয়ে হচ্ছে এই বাড়িতে। চারদিকে এই দুদিনে যাবৎ বাড়ির উৎফুল্লতা হয়েছে। বিয়ে শেষ হয় ততটা নীরব হয়ে যাবে। তখন হয়তো আমি বসে বসে এই ভিডিওটা দেখবো আর মুসকে মুসকে হাসবো। সবসময় ইসরাতের জন্য আমার দোয়া ছিল, আজও আমার দোয়া রইবে। এইটুকুই বলবো, ইসরাত যার হাত ধরেছে সে যেন তার হাত সবসময় এমনভাবে ধরে রাখে। আর আমি এটা বিশ্বাস করি, ইসরাত কখনো জাইনের হাত ছেড়ে দিবে না, জাইনও কখনো ইসরাতের হাত ছাড়বে না। যতদিন বেঁচে থাকবে সেটা হাতে মুষ্টবদ্ধি করে রাখবে তারা। সৈয়দ বাড়ি 7:15 ড্রয়িং রুম। এরপর সাহেবের পালা পড়ল। তিনি আহানের পানে চেয়ে বারবার হেসে ফেলছেন। বললেন, তোকে কাঠবিড়ালের মতো দেখাচ্ছে। আহান নিজেও ভিডিও হেসে বলল, তাড়াতাড়ি বলো, এখনো বাড়ির অনেকে রয়েছে। সোহেব চাচু চুলের পেছনে ঠেলে দিলেন কালো পাঞ্জাবি পরিহিত শাড়িটা। শরীরটা একটু নাড়িয়ে চাড়িয়ে বসলেন সোফায়। গম্ভীর কণ্ঠে বললে, কোনো এক বিষগ্ন দুপুরে কোলে নাতনি নিয়ে বসে আছি, হয়তো প্রশ্ন জাগছে, নাতনি কেন, তাই না? আরে আমার জাইনের মেয়ে। আমি চাই জাইনের একটা মেয়ে হোক সর্বপ্রথম। সে সারাদিন আমাদের চালাবে, যার সকালে কান্না দেখে আমাদের ঘুম ভাঙবে, রাতে যার কান্নায় আমাদের ঘুমাতে হবে না। কোলে নিয়ে যাকে বিকালে হাঁটতে যাব, যে হ্যান্ডসাম দাদা দাদা বলে মুখে ফেনা তুলে ফেলবে। 2012 সালে শ্রমের মেঝো উর্ফে মির্জাফর নাসির উদ্দিন আমাদের মেয়েকে দূরে নিয়ে গিয়েছিল। সে মেয়েকে আজ আনছি, তাও চাচা শ্বশুর হিসেবে। একদম নিজের নামে লিখে নিয়ে আসবো, যাতে আর উনি নিয়ে যেতে না পারে। ইনশাল্লাহ একজন ভালো দাদা হব। সিনেমার ভিলেনের মতোই ঠোঁট বাঁকিয়ে হাসলেন সোহেব সাহেব। সৈয়দ বাড়ি 7:25। ঝর্ণা বেগম কপালে ভাঁজ ফেলে ভাবছেন। তারপর বললেন, অনুভূতি ভিন্ন, কারণ আমি চাচি শাশুড়ি হয়ে যাচ্ছি। হয়তো ভালো চাচি শাশুড়ি হব, আবার হয়তো খারাপ হতে পারছি না। তাই তো আদর যত্ন করব, আমি না হয় একটু একটু শাসন করব। ভুলগুলো শক্ত কণ্ঠে কুঠুনি শাশুড়ির মতোই ধরিয়ে দিব। কখনো ভুল হলে লাঠি দিয়ে দুখা পিঠে বসিয়েও দিব। অতপর বলবো, মা কিছু শিখিয়ে পাঠানি। তখন বড় আপা আর ছোট আপা এসে ওকে নিজের কাছে আগলে নিবে। এমন করে চলবে আমাদের সংসার। ভাবতেই তো লাফাতে ইচ্ছে হচ্ছে। আমি কুটনি শাশুড়ি হব আর ইসরাত আমার শিকার হবে। বাংলা সিনেমার মতো অনেক
সময় ওর হাত চেপে ধরে আগুনের কাছে নিয়ে তাপ দিব, তখন হাতে লালচে দাগ পড়বে, জায়েন্ট রেগে মেগে আসবে, তখন জিজ্ঞেস করবে এমন ব্যবহার কেন। আমি দোতলায় মাথা ঢুকিয়ে বলবো বউ পেয়ে মাকে ভুলে গেলি, কত রাত না ঘুমিয়ে থেকেছি তোর জন্য, আর বউ পেয়ে সব ভুলে গেছিস। আন ক্যামেরা নিয়ে এবার ধরলো রোহিণী বেগমের দিকে, সৈয়দ সাহেবের দিকে। দুজনে হাসি হাসি মুখে বলল, একটাই কথা বলবো, বাড়ির মেয়ে বাড়িতে আসছে। এই নাসির মঞ্জিল 7:50। আজকের দিনটা আজব, কেমন জানি অনুভূতি, আমি বুঝতে পারছি না। আপনারা জানলে অবাক হবেন, আমি নুসরাত নাসির আজকের দিন নিয়ে কিছুটা দ্বিধায় ভুগছি। কারণ কি? উত্তর নেই আমার কাছে। সবাই বলছে তারা অনেক বছর পর ভিডিও দেখবে, তখন নাকি অনুভূতিগুলো নতুন হবে। আমার কাছে এসব মনে হচ্ছে না। যদিও আমি এই ভিডিও দেখি, তাহলে নুসরাত নাসির তোমাকেই বলছি। কি ঠেকা মাথায় এসে পড়েছে? এই ভিডিওটা তুমি দেখছো? যাও নিজের কাজে যাও, নিজের সময় এসব ফালতু জিনিস ওয়েস্ট করো না। আর আমি জানি তুমি এখনো যেমন হাসি খুশি আছো, তখনও তেমন হাসি খুশি থাকবে। তুমি নিশ্চিত এই নুসরাত নাসিরের ওপর বিরক্তি হচ্ছ? ঠিক, কারণ এখানে তো তুমি সৈয়দ চয়েসের সিও। হয়তো এই ভিডিওটা তুমি দেখবে, ততদিনে তুমি সৈয়দ চয়েসের সিও হিসেবে জয়েন করে ফেলেছে অফিসিয়ালি। তাহলে বসে এখনো ভিডিও দেখছো? আমি জানি তুমি আগে থেকে দ্বিগুণ সুন্দর হয়েছে, তোমার কাপড় চোপড় চুজ করার ধরন আরো ক্লাসিক হয়ে গিয়েছে। তোমার ডিল সামলাও, তোমার ক্লায়েন্ট এসব দেখতে হয় নুসরাত নাসির, এসবে তোমার সময় দেওয়ার টাইম নেই। কত টাকার মালিক এখন তুমি জানো? মিলিয়ন, বিলিয়ন নাকি ট্রিলিয়ন? কোন ক্লাবে নিজের নাম লিখিয়েছো? লিখিয়ে থাকলে কোন ক্লাবে? আমি জানি তুমি এখন ট্রিলিয়ন ক্লাবে নাম লেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছ। এই বোরিং নুসরাতের কথা এখনো দাঁড়িয়ে শুনতে যাচ্ছ কেন? প্লিজ যাও, তোমার ক্লায়েন্ট চলে যাচ্ছে। আন হেসে ফেললো। নুসরাত নিজেও কথা শেষ করে হেসে ফেললো। এবার ইরহামের পালা আসলো। সে ক্যামেরার দিকে চেয়ে অদ্ভুত ভঙ্গিমায় নিজের মুখে লাগানো ব্যাক ফ্রেশ মাস্ক খুলে নুসরাতের আশেপাশে বসলো। ক্যামেরার দিকে আঙ্গুল তাক করে বলল, হে ইউ সৈয়দ ইরহাম সোহেব, তুমি কি এই ভিডিওটা দেখছো? তোমাকে এখন দেখতে কেমন? পেট উঁচু, মোটা চশমা, চামড়া খসখসে হবে হয়তো, ঠিক মতো স্কিন কেয়ার করা হয়নি আমি শিওর। দেখো আমাকে কতটা হ্যান্ডসাম। আমি যখন তোমাকে ল্যাপটপে বসে বসে দেখব, তখন যেন তুমি আরো বেশি হ্যান্ডসাম হয়ে যাও। আর আরেকটা কথা, পেট উঁচু যেন না হয়। আর আহান ক্যামেরাটা নিয়ে হন্তদন্ত হয়ে ইরহামের কাছে থেকে ভাবসাব নিয়ে দাঁত বসিয়ে মেলে একটি হাসি দিল। সাথে নুসরাতও যোগ করলো, ব্যঙ্গ কণ্ঠে বলল, জানি তুমি সায়েন্টিস্ট হতে পারোনি, তাই বলে কি নুসরাত নাসিরের ব্যাগ ধরে হারছো? দয়া করে এটা করো না। যদি করেও থাকো তাহলে কোনো সমস্যা নেই। পরপর দুগাল হেসে দিল সে। সৈয়দ বাড়ি 10:30। আমি ভবিষ্যতের আরো সেলাল বলছি, তুমি এই ভিডিওটা দেখছো, তাহলে দেখছো কেন? তোমার কাজ নেই? প্লিজ গো ব্যাক ইউর ওয়ার্ক। আমি জানি তুমি আগের মতো স্বাস্থ্যসম্মতই আছো। তুমি কি ওই জেদি মহিলাকে নিয়ে নিজের আয়ত্তে এনেছো, নাকি এখন এমন ঘুরছো? যদি এনে থাকো, তোমার বাচ্চা কয়টা? 12টা নাকি 14টা? আই থিঙ্ক 10টা তো হবেই। তোমার প্রথম বাচ্চা কি ছেলে নাকি মেয়ে? আমি আশা করি মেয়ে হবে। আমি ফার্স্ট বাচ্চা মেয়ে চাই। তোমার স্ত্রীকে এখনো তোমার কথা শুনে, নাকি আগের মতোই জিদ্দি? আরশ, তুমি কি তাকে ভালোবাসো? আগেই বলে দিচ্ছি, আমি তো ভালোবাসি না, সে শুধু আমার দায়িত্ব। তুমি কি ভালোবাসো? আহানকে চেপে ধরেছে সুফি খাতুন। আহান সুফি খাতুনের পানে চেয়ে চোখ উল্টে জানতে চাইলো, কি হয়েছে? আহানের মুখের ওপর বিরক্তির ছাপ। ভদ্রমহিলা তার নানি হয়েও সে মোটেও পছন্দ করে না তাকে। ইসরাত আপির নানিও তো কত ভালো, আর নানি এমন খারাপ কেন বুঝতে পারে না সে। তার মাও তাকে কতটা ভদ্র, তাহলে এই মহিলা তো খারাপ হয়েছে কেমনে? এত খানটুস কেমনে? তার নানি বলেছে, কি করছিস ওই ক্যামেরা নিয়ে? আহান বিরক্তিতে চসূচক শব্দ বের করলো মুখ দিয়ে। সামান্য লাফ মেরে উঠে দাঁড়িয়ে ভিডিও করছি। আহান দ্রুত পায়ে পালাতে যাবে, সুফি খাতুন তার বাহু চেপে ধরে, ভুরু এক পাশে করে তুললেই বলে, আমার ভিডিও করলি না? আহান অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি পরিবারের মানুষ? অবশ্যই, যা ভিডিও কর গিয়ে। আহান ক্যামেরা নানির মুখের পানে বিশিষ্ট করলো। বিরক্তি শেষে পরিবেশটা শেষ করতে দাঁড়িয়ে প্রশ্ন করলো, তোমার অনুভূতি কি?
আমার অনুভূতি সম্পর্কে কি বলবো? আমি তো স্পষ্ট ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ছেলেটার সুন্দর জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আর তা নষ্ট হয়ে যাচ্ছে ওই কাল নাগিনীর জন্য। নাগিন হয়ে প্রবেশ করছে এই বাড়ির সদর দরজা দিয়ে। সকলের ভেতরে ভর বিষ গুলিয়ে দিবে এই মেয়ে। আহান ঠুস করে ক্যামেরা বন্ধ করে দিল। সুফি খাতুন প্রশ্নতিক দৃষ্টিতে চেয়ে বলল, আমার ক্যামেরার চার্জ শেষ, ইমিডিয়েটলি চার্জ দিতে হবে, না হলে বোম ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। সুফি খাতুন চোখ যারা বড় বড় করে বলে উঠল, যা যে এক্ষুনি চার্জ দে, নইলে অঘটন ঘটবে। জাইন নিজের গায়ে আইভরি কালারের গোল্ডের স্যাম্পলের কারুকাজ করা একটা শিরোনি পরেছে। ডেস্ক টেবিলের সামনে থেকে আতর হাতে তুলে নিতে নিজের ক্যামেরা হাতে এসে দাঁড়ালো আহান আর ইরহাম। জাইন তাদের আতর দিতে দিতে ভুরু উচালো। তখন আহান বলে উঠল, আপনার অনুভূতি। জাইন নিজের গায়ে আতর ডলতে ডলতে ইশারা করে ক্যামেরা চালু করার জন্য গলা খাকারি দিয়ে নিজেকে সামনে নিল। ফোঁস করে শ্বাস ফেলে আধিপত্য বিস্তারকারী রাজবাড়ি কণ্ঠে বলে উঠল, জীবনে অনেক এক্সপেরিয়েন্সের প্রস্তুতি নিয়েছি, অনেক ইভেন্টে জয়েন করেছি, কিন্তু আজকের ইভেন্টটা ভিন্ন। ইভেন্ট বললে ভুল হবে, আজকের পরীক্ষা দিতে যাচ্ছি, আর আশা করছি এই পরীক্ষা উত্তীর্ণ করব আমি। আজকের এই অনুভূতি কিছুটা মিশ্রিত হচ্ছে, কখনো ঘেমে যাচ্ছি, কখনো নার্ভাস হচ্ছে, আবার কখনো আজব খেলে যাচ্ছে। আমি ভীষণ নার্ভাস। ইরহাম এবার আরেকটা কথা জানতে চাইল, ভবিষ্যৎ জাইনের জন্য কোনো কথা বলবেন নাকি ভাইয়া? জাইন ক্যামেরার দিকে কোমল চোখে চেয়ে মোলায়েম সুরে বলল, আমি জানি তুমি এখনো ইসরাতকে ভালোবাসো। ইসরাত তোমার সাথে আছে নিশ্চয়ই। এতদিন ইসরাতের যত্নি কেমন করেছো? ওকে কষ্ট দিয়েছো কি তুমি? যদি কষ্ট দিয়ে থাকো জাইন হালাল, তোমার কি বলছি, যাও ক্ষমা চেয়ে নাও। আমি তোমার থেকেও বেশি আমার স্ত্রীকে ভালোবাসি। ও এই বাড়ির চৌকাঠ থেকে কখনো রাগ নিয়ে যেন না মারায়। চৌখাট মারানোর আগে ওকে মানিয়ে নিও জাইন, না হলে আমি তোমার নিঃশ্বাসকেও শেষ করে ফেলবো। 8:30 সিলেট টিলানগর পয়েন্ট। নুসরাত ক্যামেরা ইসরাতের অর্ধশেষ হওয়া মুখের দিকে তাক করা। শুধালো, হেই নুসরাত নাসির, আজকের অনুভূতিটি বলুন। ইসরাত নাসির। ইসরাত মুখ তুলে ফিরে তাকায় নুসরাতের পানে, ঠোঁটে হাসি অস্থিতি রেখে বলে, আমার লাইফে আজ বিশেষ একটি দিন। সব কিছু কেমন ধোঁয়াশে লাগছে। আমি সবসময় চাইতাম আমার বিয়েটা মসজিদে হোক, কিন্তু তা সম্ভব হচ্ছে না, তাই একটু মন খারাপ। সকাল থেকে উঠে পরীক্ষার প্রিপারেশন নিয়েছি, আজকে প্রিপারেশন ভিন্ন। ক্যান ইউ রিয়েলি ইমেজিং তোমার বিয়ে? ও মাই গস। আমার অনুভূতি আমার কাছে কেমন ঠেকছে আমি জানি না, বাট আই এম সো হ্যাপি। এর লাস্ট আমি আমার দাদু বাড়িতে ফিরছি। এখানে আমি নিজের বাড়ি থেকেও বেশি কমফোর্টেবল ফিল করি। নুসরাত আবার বলল, ভবিষ্যৎ ইসরাতের জন্য কিছু বলবি তুই? ইসরাত ঠোঁট চেপে ভুরু নাচালো, কপালের মধ্যখানে ভাঁজ। ইসরাত নাসির, তোমার এখন কয়টা বাচ্চা? 2 নাকি 3টে? অ্যাটলিস্ট 5 বাচ্চা তো হবেই, নইলে কেমন করে চলবে জীবন? আই থিঙ্ক তোমার সংসার জীবন খুব ভালো চলছে। জাইন কি তোমায় এখনো আগের মতো ভালোবাসে, নাকি তার তুলনায় বেশি? যদি কম ভালোবাসে তাহলে ওর ঘাটটা মাথা থেকে আলাদা করে দাও, কারণ কম ভালোবাসলে এখন স্বামীর প্রয়োজন নেই তোমার। আমি জানি ইসরাত নাসির তোমাকে জাইন অনেক বেশি ভালোবাসে, ঠিক আগের মতো। আরও 17 বছর পর যখন তোমাকে দেখব, তখন এমন হাসি ঠোঁটে থাকে। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, পরিবার নিয়ে সুখী থেকো, 2টি বাচ্চার মা হয়ে যেও। বাই উম্মা। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে 9টায় পৌঁছেছে। নুসরাত দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে বিড়বিড় করে দোয়া করছে, ইয়া আল্লাহ, বৃষ্টি যেন না হয়, না হলে সব নন্ডভণ্ড। নুসরাতের দোয়া হয়তো কবুল হয়ে গেছে। মেঘের গর্জন কিছুক্ষণ চলার পর থেমে গেল। গগনে আছে মেঘ জমেছে। মেঘের ঘন ঘটা আসমানটুকু কালো হয়ে আছে। সেই দিনের দিকে চোখ দিয়েই শুধু মেঘের আনাগোনা। সেখান থেকে চোখ সরিয়ে নিতে একজন আর্টিস্ট এসে নুসরাতকে জানায়, বাইডের মেকআপ ডান। নুসরাত সামান্য হাসলো, হেসে বলল, প্লিজ ব্রাইডকে গাড়িতে বসিয়ে দিন, আমরা উনার ফুল লুক একসাথে দেখব। ইসরাতকে গাড়িতে নিয়ে বসিয়ে দেওয়া হলো নুসরাতের অনুরোধে। নুসরাতের গায়েও কালো রঙের গ্রাউন। মেয়েটা প্যাস্টেল মিন্ট গ্রিন কালারের একটি শাড়ি পরলেও নুসরাতকে তা পরানো সম্ভব হয়নি। পরলেও সে কালো কালারের স্যুটকোট পরে ফেলতো, তাই তার জেদের কাছে হেরে গেছে। তাকে আর কাপড় পরাতে পারেনি কেউ।
হাতে গ্রাউন্ডের নিচের দিকে আর গলার কাছে কাজ করা, তাও খুবই সামান্য। ডায়মন্ড পাথরের কারুকাজ, পায়ে স্লিপার পরা। 4 ঘন্টা পূর্বে ইসরাত যখন রেখে এসেছিল এখন পর্যন্ত সেরকমই। এখন থেকে তারা সোজা হয়ে যাবে নিজের ডেস্টিনেশনে। কনভেনশন হলের বাইরে সাজানো হয়েছে প্রথমে থেকে অজ্ঞাত হতে, তারপর ভেতরে ফটো সেশন হবে। গাড়ি ড্রাইভিং করতে করতে নুসরাত যখন উকি দিল ইসরাতকে দেখার জন্য, চুপচাপ সামনে দৃষ্টি নিবদ্ধ, গাড়ি চলমান। ইসরাত সামান্য হেঁটে গেল পেছন পেছন। সে রেস্টরুমে যেতেই ইসরাতকে উদ্দেশ্য করে বলল, সবাই প্রায় চলে এসেছে, আমিও আসছি। নুসরাত দৌড় দিল দ্রুত। নিজে পরিপাটি হলো, সামান্য নাকের রিংটা খুলে ফেললো কেন জানি, গলা রাখলো খালি। গালে ব্লাশন, ঠোঁটে নোটকলা লিপস্টিক ইউজ করলো, চোখে মাস্কারা, সামনে দুগাছি চুল এনে পলিটেট করে নিল। নিজেকে দিকে তাকিয়ে প্রশংসা করলো, ইউ আর পারফেক্ট লুক। নুসরাত নাসির জাইন এখনো পৌঁছায়নি কনভেনশন হলে। সোয়েব সাহেব রোহিণী পাত্রপক্ষ আর সৈয়দ সাহেব ঝর্ণা পাত্রীপক্ষ। একদিকে মেয়েদের পক্ষে মোমো, ইরহাম, আহান, অন্যদিকে নুসরাতের মামার বাড়ি ও কিছু কাজিন এসেছে, ওরা গেটে টাকা তুলবে। ঝর্ণা বেগম, নাজনীন বেগম, নুসরাত, নাসির, মোমো। সৌরভী দাঁড়ালো পেছনে ঘুরে। একজন সার্ভেন্ট এসে বলল, এসে গিয়েছে ব্রাইড। ইসরাত রেস্টরুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো। উল্টো মুখ করে দাঁড়িয়ে থাকা পরিবারের সবাইকে দেখে গলা খাকারি দিয়ে জানান দিল। সবাই ফিরে তাকালো ইসরাতের দিকে। নুসরাত বিস্ময়ে নিজের মুখে হাত চেপে ঠোঁট দিয়ে উচ্চারিত করলো, ইসরাত, ইউ আর লুকিং অ্যাবসলিউটলি স্টার্নিং। নাসির সাহেব দুহাত মেলে ইসরাতকে জড়িয়ে ধরলো, তারপর নাজনীন বেগম ধরলো। নুসরাত ড্যাব করে চেয়ে দেখলো ইসরাতকে। ইসরাত এগিয়ে এসে জড়িয়ে ধরলো তাকে। কানে আসলো, গ্রুম আসছে, গ্রুম। নুসরাত ইসরাতকে ছাড়িয়ে দৌড়ে গেটের কাছে গেল। পেছন থেকেই মোমো, সৌরভী গেটের কাছে এসে দাঁড়াতেই 20টা গাড়ি এসে ধমকালো পার্কিং লটের কাছে। নুসরাত উদ্বিগ্ন কণ্ঠে বলল, গেট ধরার টাকা চাই, টাকা চাই। জাইন ভাঁজ ফেলে শুধালো, কি চাই? টাকা চাই। জাইন ভুরু চেয়ে জানতে চাইলো, কত টাকা চাই? নুসরাত, আহান, ইরহাম আর মোমো একসাথে বলে উঠল, 10 লাখ। জাইন বলল, টাকা কি গাছে ধরে? 20 লক্ষ উপরে বলা আছে 10 লাখ আর নিচে বলা আছে 20 লাখ। যেভাবে লেখা আছে ওইভাবে বললাম, ঠিক আছে? টাকা কি গাছে ধরে যে 20 লক্ষ দিব? 20 লক্ষের মতো চেহারা তোমাদের? নুসরাত ঝাঁজে উঠলো, তেতো কণ্ঠে কিছু বলতে নিবে। ইরহাম বলল, ভাই আমরা অনেকজন, তাই আপনার ব্রাইডকে দেখতে হবে আকাশের চাঁদের মতো, তাই খরচও তো করতে হবে। জাইন সরাসরি বলল, এমন হলেও 1 টাকাও দিব না। লিপি বেগম এসে দাঁড়ালেন তার পাশে। তীক্ষ্ণ সুরে জানতে চাইলে, কি বলছে ওরা? জাইন শব্দ করে বলল, টাকা চাচ্ছে, তাও 10। লিপি বেগমের গলা জোর করলেন, ওরা 10 চাচ্ছে, তুই 20 দিয়ে দে। তোর টাকার কি অভাব? মেয়ে তো দেখতে হবে আমাদের। কই লিপি বেগম? লিপি বেগমের কথায় উচ্চারিত করে ওঠে সবাই। নুসরাত চোখ উঁচিয়ে চেয়ে জাইনের দিকে। সবার জিদের কাছে হেরে গেল। হেলাল সাহেব আর সোহেব সাহেব মিলে নিজেরাও কিছু টাকা দিলেন। পরে টাকা দিবে বলে আশ্বাস করে রাখলেন। কনভেনশন হলে প্রথমে জাইনের এন্ট্রি হলো, এরপর ব্রাইডের সময় আলোটা সামন কমিয়ে দেওয়া হয়েছিল। শব্দ করে খুলে গেল দরজা। সেখান থেকে থুতনি পর্যন্ত ঘুমটা টেনে ইসরাতকে নিয়ে এসে দাঁড় করানো হলো সাজানো জায়গায়। সেখানে তার এন্ট্রি হবে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, ওসি ওসি দেউরি। ইরহাম, মোমো একটু দূরে। কিছুক্ষণ থেমে যেতে এসে বাপ চাচা সবাই পাশে দাঁড়ালো। নুসরাত ইসরাতের হাতে ভর করে নাসির সাহেবের সাথে পুরো পরিবার, পুরুষেরা সবাই বুক আড়াআড়ি ভাবে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে রয়েছে। আরশ জাইনের পাশে দাঁড়ানোর অবস্থা থেকেই বলে উঠল, মনে হচ্ছে পলিটিক্স এ যাচ্ছে উনারা। এভাবে দাঁড়ানোর মানে কি? জাইন নিজে অদ্ভুতভাবে চেয়ে সবার দিকে। তাদের কথা বলার ভেতরে আবার আলো নিভে গেল। অন্ধকার হলো পুরো কনভেনশন হল। এর মাঝেই মৌলভী সাহেব এসে হাজির হলেন সেখানে।
বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে এখনো। কনভেনশন হলের ভেতরে অধ্যক্ষ করা হয়েছে। স্টেজের চারপাশটা থাকা ক্লাসি চেয়ারের সাথে বসে আত্মীয় স্বজন। ইসরাতকে এনে জাইনের পাশে বসানো হলো। জাইনের বিপরীত পাশে বসানো, মাঝে মাঝে ফুল ছিটিয়ে দেওয়া হচ্ছে তাকে। এরপর জাইনের পাশে ইসরাত। জাইনের কাছে অদ্ভুত ঠেকলো ইসরাতকে। ফুলের আড়ালে থেকে দেখে মনে হচ্ছে একটু বেশি মোটা লাগছে আজ। ইসরাত এমন স্বাস্থ্যবান কবে হলো? এরপর মনে হলো মোটা কাপড় পরিয়েছে, এই জন্য এমন দেখাচ্ছে হয়তোবা। নিজের চিন্তা একপাশে ফেলে দিয়ে নড়ে চড়ে বসলো। মৌলভী সাহেব হাতে মাইক নিলেন। জাইনের পাশে মাইক হাতে আরজ দাঁড়িয়েছিল। ইসরাতের পাশে মোমো, আহান, ইরহাম, নুসরাত, তিনজনই উধাও। আশেপাশে কোথাও নেই তারা। এটা দেখে জাইনের কাছে সন্দেহ লাগলো। ইরহামকে রেখে তিন মাথা উদা হওয়ার ইসরাতকে রেখে তিন মাথা উদা হওয়ার মানে কি? মৌলভী সাহেব একে একে জিজ্ঞেস করে সব কথা। শেষে জিজ্ঞেস করলেন, এই বিয়েতে রাজি থাকলে বলো মা কবুল। এই বিয়েতে রাজি থাকলে বলো মা কবুল। ইসরাত নিজের মুখের সামনে মাইক নিয়ে ধরতেই শব্দ হলো কবুল কবুল কবুল। জাইন বলতেই সে তেরা চোখে ইসরাতের দিকে তাকিয়ে বলে উঠল কবুল। এরপর উঠে দাঁড়ালো নিজের জায়গা থেকে। সন্দেহজনক দৃষ্টিতে সামনের দিকে স্থির রেখে সামনে থাকা ফুলের আবরণগুলো সরালো। তখন যখন আলহামদুলিল্লাহ বলার প্রস্তুতি নিচ্ছিল, তখন সামনে থেকে জাইনের বিকট শব্দ ভেসে আসলো, আমার বউ কোথায়? আলহামদুলিল্লাহ বলতে ভুলে গিয়ে সবাই জাইনের পানে চাইলো। সেখানে জাইন এর সাথে গুলুমুলু দেখতে মেয়েটা কাচুমাচু করে দাঁড়িয়ে আছে, মুখে অস্বস্তিজনক হাসি। সবাই বিমোহিত নয়নে চেয়ে থেকে একই সুরে, আমার বউ কই? আর এই বা কে? কনভেনশন হল জুড়ে বড় রকমের ঝাও পড়ে গেল। কোথাও বউ কোথায়? কিন্তু বউকে কেউ কোথাও খুঁজে পেল না।